প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব আমাদের দ্বাদশ অধ্যায়ের কুমিল্লা বোর্ড 2025-এর একটি সৃজনশীল প্রশ্ন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাদের বলা আছে জনাব বাদল মাহমুদ মাসে 30,000 টাকা বেতনে একটি বেসরকারি চাকরি করেন। আচ্ছা, এটা একটু খেয়াল রাখবে, এখানে বলা হয়েছে মাসে 30,000 টাকা বেতন পায়। তিনি যদি মাসে 30,000 টাকা বেতন পায়, আমরা এখানে যা যা অঙ্ক করব, প্রাপ্তি প্রদান হিসাব হোক অথবা আয় ব্যয় বিবরণী যেটাই করি না কেন, প্রত্যেকটাই হবে পুরো বছরের হিসাব। তাহলে মাসে যদি 30,000 টাকা পান, তাহলে পুরো বছরে তিনি কত টাকা পাবেন সেই বিষয়টা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তিনি যদি মাসে 30,000 টাকা পান, তাহলে দেখো এই যে প্রাপ্তি প্রদান হিসাবের মধ্যে লেখাই আছে তিনি পুরো বছরে পেয়েছেন 3,60,000 টাকা, অর্থাৎ 30,000 টাকা গুণ 12। এটা দিয়ে আমরা পুরো বছরের বেতনটা বের করলাম। তারপর আবার বলেছে পার্ট টাইম কাজে তিনি মাসে 7,000 টাকা সম্মানী পান। তাহলে দেখো সম্মানী সেমভাবে 7,000 গুণ 12, অর্থাৎ 7,000-এর সাথে 12 গুণ করে আমরা টোটালটা বের করলাম 84,000 টাকা। আচ্ছা, এরপরে আরও বলা হয়েছে যে তিনি 1 তারিখের তার যে হিসাবগুলো ছিল 2023 সালের জানুয়ারি মাসে তার হিসাব, অর্থাৎ একদম 1 তারিখের হিসাবগুলো, আসবাবপত্র আছে 1,25,000, হাতে নগদ আছে 15,000, তারপর ব্যাংক ঋণ আছে 65,000, পাওনাদার আছে 10,000। তাহলে এখানে আমরা দুইটা সম্পদ এবং দুইটা দায় দেখতে পাচ্ছি। এবার আসো আমাদের প্রাপ্তি প্রদান হিসাব। এখানে আমাদের প্রথমে প্রাপ্তি প্রদান হিসাবের মধ্যে বেতন সম্মানী এই দুইটা হলো আমাদের জন্য আয়। তারপর এপাশে যদি আমরা প্রদানের মধ্যে চলে যাই, খাদ্য সামগ্রী ক্রয়, এটা অবশ্যই আমাদের জন্য একটা ব্যয়। বাড়ি ভাড়া, যেহেতু প্রত্যেক মাসে আমাদের বাড়ি ভাড়া প্রদান করতে হয়, এটাও অবশ্যই আমাদের জন্য এক ধরনের ব্যয়। দৈনন্দিন বাজার খরচ, এটাও ব্যয়। দৈনন্দিন বাজার খরচ সাধারণত মাসে বা সপ্তাহে হয়ে থাকে। কম্পিউটার ক্রয়, এটা আমাদের জন্য একটা সম্পদ, কারণ কম্পিউটার ক্রয় করলে এই কম্পিউটার আমরা অনেক বছর যাবত ব্যবহার করতে পারবো, তো আমাদেরকে অনেক বছর যাবত সুবিধা দিবে, তাই এটা একটা সম্পদ। ফ্রিজ ক্রয়, এটাও কিন্তু ঠিক তেমনিভাবে সম্পদ। কম্পিউটারের মতো ফ্রিজ ক্রয়ও আমাদের জন্য এক ধরনের সম্পদ। তারপর দেখতে পাচ্ছি মুদি খরচ। মুদি খরচ বলতে বোঝানো হয়েছে প্রত্যেক দিনের জন্য আমাদের যে মুদি আইটেমগুলো দরকার পড়ে, চাল ডাল আলু পেঁয়াজ, এগুলোর জন্য আমরা খরচ করলাম 5,000 টাকা। তারপরে আবার আরও একটা সম্পত্তি ক্রয় করা হয়েছে, মোটর সাইকেল ক্রয়। মোটর সাইকেল ক্রয় করা হলো, এটাকেও তাহলে আমরা সম্পদ হিসেবে দেখাবো। এবং সবার শেষে আমরা সমাপনী হাতে নগদের পরিমাণ দেখতে পাচ্ছি 1,36,000 টাকা। ওকে, এবার আসো আরও একটা সম্পত্তি সমন্বয় এখানে দেওয়া আছে। সমন্বয়ে বলা হচ্ছে বাড়ি ভাড়া বকেয়া আছে। আমরা বাড়ি ভাড়া অলরেডি পরিশোধ করেছি 57,000 টাকা, এখনো 3,000 টাকা পরিশোধ করা বাকি আছে। 3,000 টাকা আমাদের এখনো পরিশোধ করতে হবে। তাহলে এটা হবে যোগ, অর্থাৎ বাড়ি ভাড়ার সাথে 3,000 টাকা আমরা যোগ করে একবারে ব্যয় হিসেবে দেখাবো। এবং এই যে যেটা বকেয়া আছে, এটা কিন্তু আমাদের জন্য এক ধরনের দায়। তাই যখন আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব, সেখানে আমরা দায় হিসেবে এই বকেয়া অংশটা দেখাবো। তাহলে প্রথমে আমাদের বের করতে বলা হয়েছে পারিবারিক তহবিল। এখানে পারিবারিক তহবিল বের করা খুবই সহজ। আমরা এখানে প্রারম্ভিক সম্পদ থেকে বিয়োগ করব প্রারম্ভিক দায়। প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। এখানে আমাদের সম্পদও দুইটা আছে, আবার দায়ও দুইটা আছে। সম্পদ আছে আসবাবপত্র এবং হাতে নগদ। তাহলে সম্পত্তি আমরা লিখব আসবাবপত্র এবং হাতে নগদ। আর দায়ের সাইডে আছে ব্যাংক ঋণ এবং পাওনাদার। তাহলে দায়ের মধ্যে আমরা লিখব ব্যাংক ঋণ যোগ পাওনাদার। তাহলে এবার আমরা মান বসাবো এবং ক্যালকুলেশন করব, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা মান বসাই। আসবাবপত্রের মান 1,25,000, হাতে নগদের মান 15,000। তাহলে 1,25,000 যোগ 15,000 টাকা
আর এই সাইডে আমরা পাচ্ছি ৬৫,০০০ এবং ১০,০০০। তাহলে ৬৫,০০০ যোগ ১০,০০০। তাহলে এখানে দাঁড়াচ্ছে ১,২৫,০০০ যোগ ১৫,০০০, তাহলে ১,৪০,০০০ টাকা, এবং এখানে দাঁড়াচ্ছে ৭৫,০০০ টাকা। তাহলে ১,৪০,০০০ টাকা থেকে ৭৫,০০০ টাকা বিয়োগ করলে আমাদের এখানে ৬৫,০০০ থাকছে। তার মানে আমাদের এখানে পারিবারিক তহবিলের পরিমাণ ৬৫,০০০ টাকা। ওকে, এরপর আমরা চলে যাই আমাদের খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে আয় ব্যয় বিবরণী প্রস্তুত করো। আয় ব্যয় বিবরণী প্রস্তুত করার জন্য আমাদের প্রথমে নিয়ে আসতে হবে আয়গুলোকে, আয়সমূহ যোগ করে সেখান থেকে আমরা বিয়োগ করব ব্যয়সমূহ। তাহলে প্রথমে আমরা নিয়ে আসব আয়সমূহ। এবার আয়ের মধ্যে দেখো প্রথমে বেতন আছে ৩,৬০,০০০ টাকা, বেতন ৩,৬০,০০০, সম্মানী আছে ৮৪,০০০, এবং এই দুইটাই এখানে আমাদের আয়, আমাদের কিন্তু এক্সট্রা আর কোনো আয় নেই। তো আমরা প্রথমে বেতন নিয়ে আসলাম ৩,৬০,০০০, সম্মানী নিয়ে আসলাম ৮৪,০০০, তাহলে দুইটা যোগ করে আমরা মোট আয়ের পরিমাণ পেয়ে যাচ্ছি ৪,৪৪,০০০ টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের মোট আয়ের পরিমাণ। এখন এই মোট আয় থেকে আমাদের বাদ দিতে হবে ব্যয়গুলোকে, অর্থাৎ ব্যয়সমূহ। তাহলে প্রথম ব্যয় আমরা দেখতে পাচ্ছি খাদ্য সামগ্রী ক্রয়, এরপর দেখতে পাচ্ছি বাড়ি ভাড়া, কিন্তু বাড়ি ভাড়ার সাথে এখানে আমাদের একটা সমন্বয় আছে, সেটা হলো ৩,০০০ টাকা বকেয়া, অর্থাৎ আমরা অলরেডি ৫৭,০০০ টাকা পরিশোধ করেছি। তাহলে এটার সাথে আমাদের ৩,০০০ টাকা বকেয়া যোগ করে টোটাল ৬০,০০০ টাকা একবারে আমাদের বাড়ি ভাড়া বাবদ ব্যয় হিসেবে দেখাতে হবে। তারপর দেখতে পাচ্ছি মুদি খরচ আছে ৫,০০০ টাকা, এতটুকুই আমাদের ব্যয় হিসাবের মধ্যে যাবে। এবার তাহলে দেখো আমরা কিভাবে করব। আমাদের প্রথমে আছে খাদ্য সামগ্রী ক্রয় ৩০,০০০, তারপর বাড়ি ভাড়ার অংশটা আমরা করলাম, বাড়ি ভাড়া আমরা অলরেডি পরিশোধ করেছি ৫৭,০০০ টাকা, এবং এই ৫৭,০০০ টাকার সাথে আমরা বকেয়া অংশটা যোগ করে দিচ্ছি। টোটাল আমাদের বাড়ি ভাড়া বাবদ দাঁড়াচ্ছে ৬০,০০০ টাকা। তারপর দৈনন্দিন বাজার খরচ আমরা দেখতে পাচ্ছি ২৬,০০০, এবং মুদি খরচ আমরা দেখতে পাচ্ছি ৫,০০০। এবার যদি আমরা টোটাল ব্যয়ের পরিমাণটাকে যোগ করি, আমরা টোটাল ব্যয় পাচ্ছি ১,২১,০০০ টাকা। তাহলে অবশ্যই আমাদের মোট আয়ের পরিমাণটাই বেশি, মোট আয় থেকে আমাদের মোট ব্যয় বাদ দেওয়ার পরে আমরা পেয়ে যাচ্ছি আয় উদ্বৃত্তের পরিমাণ। আয় উদ্বৃত্ত পাচ্ছি ৩,২৩,০০০ টাকা। এটা ছিল আমাদের আয় ব্যয় বিবরণী। এখন আমরা বের করব আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী আমরা সাধারণত দুইটা অংশে ভাগ করে থাকি। প্রথমটা হলো সম্পদ সমূহ এবং দ্বিতীয়টা হলো দায় ও পারিবারিক তহবিল। তাহলে প্রথমে সম্পদের মধ্যে কি কি সম্পদ আসবে আমরা প্রথমে সেটা একটু দেখি। যেমন প্রথমে এখানে দেখতে পাচ্ছি আসবাবপত্র, এটা একটা সম্পদ। এই প্রারম্ভিক হাতে নগদটা কখনো আর্থিক অবস্থার বিবরণীতে আসে না, আমরা আর্থিক অবস্থার বিবরণীতে নিয়ে আসব এই প্রাপ্তি প্রদান হিসাবে একদম সমাপনী হাতে নগদটা। তাহলে আসবে আসবাবপত্র ১,২৫,০০০ টাকা, তারপর হাতে নগদ আসবে ১,৩৬,০০০ টাকা। এবং এছাড়াও দেখো এখানে আমরা নতুন করে কম্পিউটার ক্রয় করেছি ৪৫,০০০ টাকা, এবং ফ্রিজ ক্রয় করেছি ৬০,০০০ টাকা, মোটর সাইকেল ক্রয় করেছি ১,০০,০০০ টাকা। এই হচ্ছে আমাদের টোটাল সম্পদ সমূহ। তাহলে আমরা একটু সম্পদ সমূহের পার্টটা দেখি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আসবাবপত্র ১,২৫,০০০, কম্পিউটার ক্রয় করেছি ৪৫,০০০, ফ্রিজ ক্রয় করেছি ৬০,০০০, মোটর সাইকেল ক্রয় করলাম ১,০০,০০০ টাকা, এবং আমাদের প্রাপ্তি প্রদান হিসাবের হাতে নগদে ছিল ১,৩৬,০০০ টাকা। তাহলে টোটালটা যোগ করলে আমরা আমাদের এখানে মোট সম্পদের পরিমাণ দেখতে পাচ্ছি ৪,৬৬,০০০ টাকা। এটা হচ্ছে আমাদের মোট সম্পদের পরিমাণ। এবার আমরা দেখি দায় এবং পারিবারিক তহবিলের পরিমাণটা কি থাকে। তো প্রথমে আমরা একটু দেখি দায়ের পরিমাণটা। আমরা এখানে দায়ের পরিমাণ দেখতে পাচ্ছি ব্যাংক ঋণ আছে ৬৫,০০০ টাকা, এবং পাওনাদারের পরিমাণ আছে ১০,০০০ টাকা। দুইটা আমাদের এখানে দায়ের পরিমাণ আছে। এছাড়াও আমাদের এখানে বলা হয়েছিল বাড়ি ভাড়া বকেয়া আছে
৩,০০০ টাকা। তাহলে এখানে দায়ের অংশটা হচ্ছে ৩টা। আমরা এখানে প্রথমে দেখলাম ব্যাংক ঋণ আছে, তারপর আছে পাওনাদার এবং তারপর আছে বাড়ি ভাড়া বকেয়া। তাহলে ব্যাংক ঋণ আছে ৬৫,০০০ টাকা, তারপর পাওনাদার আছে ১০,০০০ টাকা, বাড়ি ভাড়া আছে ৩,০০০ টাকা। এবং আমরা যদি এখানে আমাদের পারিবারিক তহবিলের পরিমাণটা দেখি, আমরা পারিবারিক তহবিল ক থেকে পেয়েছিলাম ৬৫,০০০ টাকা। পারিবারিক তহবিল ক থেকে পেয়েছি ৬৫,০০০ টাকা এবং খ থেকে আমরা পেয়েছি আয় উদ্বৃত্ত। ক থেকে পেয়েছি পারিবারিক তহবিল, খ থেকে পেয়েছি আয় উদ্বৃত্ত ৩,২৩,০০০ টাকা। তাহলে টোটালটা যোগ করে আমাদের মোট পারিবারিক তহবিল দাঁড়াচ্ছে ৩,৮৮,০০০ টাকা। অর্থাৎ টোটাল আমাদের দায় এবং পারিবারিক তহবিলের পরিমাণ ৪,৬৬,০০০ টাকা। এবার দেখো আমাদের মোট সম্পদ এবং মোট দায় ও পারিবারিক তহবিলের পরিমাণ একদম সেম, মিলে গেছে। তার মানে আমরা বুঝতে পারছি আমাদের টোটাল ম্যাথটাই কিন্তু সঠিক হয়েছে। তাহলে দেখো প্রথমে আমরা দেখলাম পারিবারিক তহবিল, তারপর দেখলাম আমাদের আয় ব্যয় বিবরণী এবং সবার শেষে দেখলাম আর্থিক অবস্থার বিবরণী। অঙ্কটা খুবই ছোট ছিল, অল্প কিছু আইটেম ছিল। আশা করছি পুরো অঙ্কটাই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছি। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।